নিউজ 18 বাংলা স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। প্রথমে বিধানসভার দিকে নজর রাখবো, যেখানে বিজেপি ওয়াকআউট করেছে এবং ভিজিটর বিলের বিরোধিতা করে বিজেপির ওয়াকআউট। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, কি আপডেট? বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ভিজিটর হিসেবে যে শিক্ষামন্ত্রীকে নিয়োগের কথা বলেছে এই বিলে যে প্রস্তাব করা হয়েছে এবং তার ভিত্তিতে আজকে বিল পেশ এবং বিলকে ঘিরে আলোচনা এবং সবশেষে যখন জবাবি ভাষণ দিতে যান মন্ত্রী, সেই সময় বিজেপি কার্যত বিধানসভা থেকে ওয়াকআউট করে। এই ওয়াকআউট করার কারণ হিসেবে বিজেপি যেটা সামনে আনতে চেয়েছে যে তারা আচার্য বিলের বিরোধিতা করেছে এবং এই বিলকেও তারা নীতিগতভাবে বিরোধিতা করে এবং করেওছে তার জন্য। কিন্তু বিরোধিতার শেষ যে জায়গাটা সেটা হচ্ছে ডিভিশন, অর্থাৎ ভোটাভুটি। সেই ভোটাভুটি নিয়ে গতকাল এই সরকার এই বিধানসভা যা করেছে, অর্থাৎ তাদের অভিযোগ যে কারচুপি করেছে ভোটে, সেই কারচুপি এড়াতেই নাকি তারা আজকের এই ভোটাভুটির জায়গা থেকে সরে এসেছে। এবং আজকের এই ভোটাভুটির বিষয়ে তাদের বক্তব্য যে বিধানসভায় স্পিকার যদিও তিনি বলেছেন যে ভোটাভুটিতে ভুল হয়েছে, কিন্তু সেটা সেই ভুল স্বীকার বা তদন্ত করে দেখার গোটা বিষয়টাই নাকি হয়েছে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বাইরে সংবাদ মাধ্যমের কাছে দাবি করার পরে, চ্যালেঞ্জ জানানোর পরে যে 40 জন নয় তাদের 57 জন বিধায়কই সেখানে উপস্থিত ছিলেন এবং তারা বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই বলবার পরে বিধানসভা নড়ে চড়ে বসে এবং স্পিকার তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন এবং সেখানে দেখা যায় যে ভোটাভুটিতে গন্ডগোল রয়েছে। ফলে এই সরকার এই বিধানসভাকে তাদের ভোটাভুটিতে তাদের ফলের ওপর তাদের কোনো আস্থা নেই। ধন্যবাদ। বসু একটা বিল এনেছেন, সেই বিলটাতে বলা হয়েছে বেসরকারি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ভিজিটার নিয়োগ হবে এবং তিনি স্বয়ং মন্ত্রী হয়ে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটার নিজে হতে চাইছেন। আমরা বলছি যদি এই ভিজিটার বিল আনা হয় এখানে আরো বেশি রাজনীতিকরণ হবে, এই জন্য আজকে আমরা মূলত বয়কট করেছি। পুরনির্বাচনে আমরা দেখেছিলাম যে বেশ কিছু জায়গায় নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বেশ কিছু জায়গায় তারা জয়লাভও করে। শিলিগুড়িতে তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন নির্দলদের, ফাঁসি দেওয়া চটহাটে নির্দলদের হুমকি। তৃণমূল নেতা নির্দল বলে কিছু থাকবে না। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থ। জানতে চাইবো যে ঠিক কি হুঁশিয়ারি, কি বক্তব্য তার এবং কোন পরিপ্রেক্ষিতে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন আগামী 26শে জুন এবং যেদিন তৃণমূল তাদের প্রার্থীপদ ঘোষণা করে তারপরেই কিন্তু এই প্রার্থীপদ পছন্দ না হয় একাধিক তৃণমূল তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে যায় এবং সেখানেই এই ফাঁসি দেওয়াতে আক্তার আলী, যিনি আগে ছিলেন ফাঁসি দেওয়া ব্লক যুব তৃণমূল সভাপতি, তিনি তার অনুগামী অন্যান্য যে তাদের সংগঠন রয়েছে সেই শাখা সংগঠনের একাধিক নেতাকে নিয়ে তিনি দল ছাড়েন এবং এই ফাঁসি দেওয়াতেই তারা নির্বাচনে নির্দল হিসেবে লড়বেন বলে ঘোষণা করেন এবং সেই মতো তিনি তার প্রচার চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গতকাল যেটা হয় যে ফাঁসি দেওয়ার চটহাট, সেই চটহাটে গিয়ে জলপাইগুড়ির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক তিনি সেখানে যান নির্বাচনী প্রচার স্বার্থে। সেখানেই তিনি প্রকাশ্যে তিনি হুমকি দেন যে নির্দল বলে কোনো কিছু থাকবে না, যা থাকবে শুধু তৃণমূলই থাকবে। কেননা প্রশাসন, পুলিশ আধিকারিকরা তারা তাদের সঙ্গে রয়েছেন। কোনো নির্দলদের কোনো পতাকা যেরকম রাস্তাঘাটে থাকবে না এবং নির্দলদের যাতে কোনো বাড়িতে গিয়ে প্রচার করতে না পারে এই হুমকি তিনি দিয়েছেন। এবং যদি কোনো তৃণমূল নেতাকর্মী এই নির্দলের হয়ে প্রচারে যান তাহলে তার নাম সামনে চলে এলে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে জেলে পুড়িয়ে দেবে, এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন গতকাল রাতের নির্বাচনী প্রচারে। তারপরেই কিন্তু নতুন করে এই মহকুমা পরিষদ নির্বাচন নতুন করে কিন্তু একটা উত্তেজনা তৃণমূল নেতার এই হুঁশিয়ারি এবং নির্দলকে এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু ভোটের ময়দানে তো তৃণমূল বিরোধী রাজনৈতিক দলেরাও থাকে, তাদের পক্ষ থেকে কোনো রকম রিয়াকশন মিলেছে? কারণ নির্দলদের কোনো পোস্টার থাকবে না, শুধুমাত্র তৃণমূল থাকবে, এরকম কথা বলা হচ্ছে তৃণমূল নেতার পক্ষ থেকে। তোমাকে জানিয়ে রাখি, হ্যাঁ, তোমার এখানে বিজেপি এবং সিপিএম তারাও কিন্তু বিরোধিতা করেছে, কংগ্রেসের বিরোধিতা করেছে। কিন্তু যেহেতু এই ফাঁসি দেওয়াতে কিন্তু একটা এই নির্দল একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কেননা ফাঁসি দেওয়াতে একাধিক গ্রাম পঞ্চায়েত
সাতখানা পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ সব আসনেই কিন্তু নির্দলরা লড়ছে এবং তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই শাসক তৃণমূলকে। তাদের কিন্তু বাম, কংগ্রেস বা বিজেপির সঙ্গে লড়াই নয়। নির্দলদের যে মুখপাত্র আক্তার আলী কিন্তু পরিষ্কার জানিয়ে তাদের লড়াই কিন্তু তৃণমূলের সঙ্গে। সেই জন্যই কিন্তু তৃণমূল এখানে তাদের মাটির তলা পায়ের তলার মাটি সরে গেছে। তার প্রেক্ষিতে তারা ভয় পেয়ে হতাশায় কিন্তু এই ধরনের বক্তব্য রাখছেন বা এই ধরনের হুমকি দিচ্ছেন বলে আক্তার আলীর বক্তব্য। অন্যদিকে সিপিএম এবং বিজেপি নেতৃত্ব তাদের সাফ বক্তব্য যে রাজ্য জুড়ে যে গণতন্ত্র নেই তার প্রমাণ আবার মিলল এই শিলিগুড়ি এবং এই মহকুমা পরিষদের নির্বাচনে। গতকাল যে বক্তব্য দিলেন একজন নেতা, তৃণমূল নেতা, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক, তার বিরুদ্ধে তা কিন্তু একটা ইতিমধ্যে কিন্তু নির্দল প্রার্থী তিনি কিন্তু যে নির্বাচন কমিশন তার কাছে নালিশ জানান, তার কাছে অভিযোগ দায়ের করেছেন এবং এই জায়গাতে নির্দল একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তৃণমূল নেতার এই হুমকি বা হুঁশিয়ারি। অনেক ধন্যবাদ পার্থ প্রতীক। মিটিং করতে না পারে তৃণমূল কংগ্রেস প্রত্যেক ঘরে ঘরে এত উন্নয়ন দিয়েছে, তৃণমূল কংগ্রেস আপনাদের বাড়িতে এত উন্নয়ন দিয়েছে, তৃণমূল কংগ্রেস ছাড়া এখানে কেউ থাকতে পারবে না। পরিষ্কার বলে যাচ্ছি, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারা যদি আপনারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে থাকেন, মমতা ব্যানার্জিকে যদি ভালোবাসে থাকেন, কালকে থেকে তৃণমূল কংগ্রেসের ছাড়া নির্দলের কোনো প্রার্থীকে কোনো বাড়িতে ঢুকতে দিবেন না। আমি বলে যাচ্ছি, কেউ কিছু বললে আধা ঘন্টার মধ্যে পুলিশ পৌঁছে যাবে। সরকারে আমরা আছি, পুলিশ আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের মুখ্যমন্ত্রী এত বড় দমকে আছে, তৃণমূল কংগ্রেস করে নির্দল হয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়, সেই দম কারো নাই। পরিষ্কার শুনেলেন, নির্দল বলে কিছু থাকবে না। নির্দলের সাথে কোন তৃণমূল কংগ্রেসের কর্মী কালকে যদি ঘোরাফেরা করে তার নাম আমরা পেয়ে যাব, তার বাড়িতে কিন্তু পুলিশ পৌঁছাবে, আমি বলে দিয়ে গেলাম। গরমের ছুটি বাড়ানো হয়েছে আর হিসেব করে দেখা যাচ্ছে তার 2 মাস এই গরমের ছুটির জেরে ষষ্ঠ এবং দশম শ্রেণীর একাধিক পরীক্ষা পিছনোর সম্ভাবনা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। দেখো, প্রায় টানা 2 মাস স্কুলগুলিতে থাকবে গরমের ছুটি। তার কারণ গতকালই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে গরমের ছুটি আরো বাড়িয়ে দিয়েছে। আগামী 26শে জুন পর্যন্ত থাকছে গরমের ছুটি এবং এর জেরে রাজ্যের যে স্কুলগুলি রয়েছে, সরকারি অনুমোদিত, সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুল, সেই স্কুলগুলিতে স্কুল পরীক্ষাগুলি অনেক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ স্কুলগুলিতে যে সামেটিভ পরীক্ষা, যে প্রথম পর্যায়ের পরীক্ষা ছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, সেই পরীক্ষা মে মাসের 3য় সপ্তাহে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি মে মাসের প্রথম দিক থেকে যেহেতু গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত হয়, ফলত রাজ্যের অধিকাংশ স্কুলে সেই পরীক্ষা নিতে পারিনি। সেই পরীক্ষা পিছিয়ে গিয়ে জুলাই মাসের 2য় সপ্তাহ নেওয়া হতে পারে। আর জুলাই মাসের 2য় সপ্তাহে প্রথম সামেটিভ পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়ার ফলে আগস্ট মাসের 3য় সপ্তাহে স্কুলগুলিতে 2য় সামেটিভ অর্থাৎ 2য় পর্যায়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তা কার্যত হবে না। সেক্ষেত্রে আগস্ট মাসের পরীক্ষা পিছিয়ে গিয়ে অনেকটাই পিছিয়ে যাবে, তেমনটি আশঙ্কা করছে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। তার জেরে 3য় সামেটিভের পরীক্ষাগুলিও পিছিয়ে যাবে, অর্থাৎ ক্রমানুযায়ী কিন্তু সামেটিভ পরীক্ষা বা পর্যায় ভিত্তিক পরীক্ষাগুলি পিছিয়ে যাবে। এক্ষেত্রে মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের পরীক্ষাগুলিও কিন্তু পিছিয়ে যেতে পারে, অর্থাৎ টেস্ট পরীক্ষা বা তাদের যে প্রথম পর্যায় বা 2য় পর্যায়ের যে পরীক্ষাগুলি। সেক্ষেত্রে টানা প্রায় 2 মাস গরমের ছুটির জেরে পরীক্ষা পিছিয়ে যেতে চলেছে এবং তার জন্য ফের মধ্যশিক্ষা পর্ষদকে নতুন করে শিডিউল তৈরি করতে হবে, নয়া পরীক্ষা সূচি তৈরি করে, তেমনটাই সূত্রের খবর। এবং তার জন্য খুব শীঘ্রই স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনাতেও বসতে চলেছে পর্ষদের আধিকারিকরা। ধন্যবাদ। কর্মসংস্থানে দিশা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের চাকরিতে 10 লক্ষ নিয়োগ হবে। আগামী 1.5 বছরে নতুন 10 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে এই নিয়োগ করা হবে বলে টুইট করেছেন আজ প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে। আর জানিয়ে তৃণমূল বিজেপি তারা কি রিয়াকশন দিচ্ছেন শুনবো। পশ্চিমবাংলার টিএমসি তো কল্পনাই করতে পারে না যে চাকরি হতে পারে। সিন্ডিকেট আর কাটমানি ছাড়া কোনো এখানে ইনকামের রাস্তা নেই। আর চাকরি করতে হলে বাংলার বাইরে চলে যেতে হচ্ছে, এখানকার লোকেরা চাকরি করছে বাইরে। তো সেই জন্য মোদী যেটা বলেন সেটা করেন। আমাদের দেশের অর্থনীতি নতুন করে চাঙ্গা হয়েছে, ট্যুরিজম ব্যাপক আকারে বিস্তার হয়েছে এবং পুরোনো রাস্তায় ফিরে এসছে, ব্যবসা ইত্যাদিও হচ্ছে। নতুন যেমন উপার্জনের রাস্তা খুলছে, সেরকম রেল অলরেডি 1 লাখের মতো চাকরি নেবে ঘোষণা করেছে। সেই জন্য আমার মনে হয় উপযুক্ত সময় এসে গেছে, প্রধানমন্ত্রী সেটা সবার সামনে রেখেছেন। এই বছরটা রেকর্ড পরিমাণে উৎপাদন, ইনকাম এবং কর্মসংস্থানও হবে। সারা বিশ্বের সামনে ভারত এবারে উদাহরণ প্রস্তুত করবে।
এই অল্প সময়ের মধ্যে টার্গেট ওরিয়েন্টেড এই 10 লক্ষ চাকরির ব্যবস্থা আগামী দিনে গোটা ভারতবর্ষের মধ্যে নতুন কর্মসংস্থান এবং নিয়োগের একটা জোয়ার আনবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। একদিকে যেমন আমাদের রাজ্যে চাকরি হচ্ছে না, হলে পরে তাতে দুর্নীতি। গতকাল যেখানে 269 জনের চাকরি, প্রাইমারি চাকরি মহামান্য আদালতের নির্দেশে বাতিল বলে গণ্য করা হয়েছে, মহামান্য আদালত বাতিল করে দিয়েছে, সেইখানে এই মাননীয় প্রধানমন্ত্রী তার পরের দিনেই এই বড় একটা চাকরির ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। বাংলারও কিছু বেকার যুবক তারা আগামী দিনে কাউকে 1 পয়সা না দিয়ে, কোনো বিজেপির নেতাকে 1 পয়সা না দিয়ে নিজের যোগ্যতায়, নিজের পড়াশোনার জোরে, অধ্যাবসায়ের জোরে তারা চাকরি পাবেন। উনি বছরে 2.5 কোটি চাকরির হবে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, ওই তার ধারে কাছে তো আমরা পৌঁছতে পারছি না। আজকে আমরা দেখছি আদানি শ্রীলঙ্কায় গিয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলছে, যে কারণে চায়নাতে ম্যানুফ্যাকচার করাটা ইজি, সেই একই জিনিস তো ভারতবর্ষের ক্ষেত্রেও প্রযোজ্য। তো বাংলাদেশ, ভিয়েতনাম, আশপাশে এই দেশগুলো কত উন্নতি করছে এই ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, তাহলে আমরা কেন পারবো না? তো সেখানে কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকারের বিরাট বড় একটা গাফিলতি আছে। খালি মুখে বললে হবে না, চাকরিগুলো দিয়ে দেখাতে পারলে আমি বলবো যে ভালো কাজ করেছে। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। উনি এর আগেও বলেছিলেন বছরে 2 কোটি টাকা, 2 কোটি করে বেকারের চাকরি দেবেন, দেননি। এটারও কিছু তথ্য নেই, সত্যতা নেই। 14 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, তো 14 সাল থেকে 22 সাল, তাহলে 8 বছর, তাহলে 8 দুগুণে 16 কোটি চাকরি তো অলরেডি ডিউ। তাহলে তার থেকে নামছে কেন? এগুলো আগাগোড়া মিথ্যাচার করছেন, বিভ্রান্ত করছেন। নতুন চাকরি দূরের কথা, আরো কর্মসংকোচন হচ্ছে, বেতন সংকোচন হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের তো অসংগঠিত ক্ষেত্রে তো সর্বনাশ হচ্ছে, সংগঠিত ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতিকারক নীতি হচ্ছেন। উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। উনি আগে হিসাব দিন, বছরে 2 কোটি চাকরি কোথায় গেল? মানুষ কথা বলে কথা রাখার জন্য। উনি এর আগে বলেছিলেন যে বছরে 2 কোটি করে চাকরি দেব, অর্থাৎ এখন 8 বছরে ওনার 16 কোটি চাকরি দেওয়া উচিত ছিল। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত সংস্থাগুলোকে প্রাইভেটাইজ করে দিচ্ছে। সুতরাং এটা আরেকটা আবার আচ্ছে দিনের ভাওতার মতন আরেকটা নতুন ভাওতা উনি এবার এটা নিয়ে সাজাবেন। 24-এর যে উনি কি ডালি নিয়ে আসবেন 24-এর আগে, তার জন্য এটা সাজাচ্ছেন। ওনার এটা প্রিলিমিনারি রিয়াকশনের। তাই আমরা ভারতবাসীরা নিশ্চিতভাবে এতদিনে বুঝে গেছেন যে যতদিন বিজেপি থাকবে কোনোদিন আচ্ছে দিন আসবে না, বিজেপি গেলে সত্যিকারের আচ্ছে দিন আসবে। শিলিগুড়ি খড়িবাড়িতে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ যে তৃণমূলের উপর হামলা চালানো হয়েছে। ভোটের আগে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যে ঘটনায় 2 বিজেপি কর্মী গ্রেপ্তারও হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম, কি অভিযোগ? তোমরা জানো কি গতকাল রাতে কিন্তু নির্বাচনী প্রচারে গিয়েছিল তৃণমূল কর্মী সমর্থকরা তাদের দলীয় প্রার্থীর সমর্থনে। এমনটাই খড়িবাড়ি পশ্চিম রামধন এলাকায়, এবং সেখানে আচমকা তাদের উপর হামলা চালায় বিজেপি বলে তৃণমূলের অভিযোগ, এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের তার উপরও হামলা চালানো হয়। বেশ কয়েকজনকে মারধর করা হয়, 4 জন জখম হন, এবং তারপরেই তারা খড়িবাড়ি থানা অভিযোগ দায়ের করে, এবং তার প্রেক্ষিতে কিন্তু পুলিশ 2 জন বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে। দুটো পাল্টা বিজেপি অভিযোগ যে তাদেরকেই মারধর করা হচ্ছে, তাদের কর্মীরা আহত হচ্ছে, এবং যাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই যে নির্বাচনী প্রচারকে ঘিরে তৃণমূল এবং বিজেপির হাতাহাতি মারধরের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে শিলিগুড়ি খড়িবাড়িতে। ধন্যবাদ। রাকেশ ছেত্রী তারা এসে আমাদের বাড়িতে হামলা চালায়। এমনকি আমরা যখন ওদের কাছে কারণ জানতে চাই যে তারা কেন এই সব উপক্রম করছে, তারা যাকে সামনে পাচ্ছে তাকেই মারধর শুরু করে দিয়েছে। গ্রামের সবাই আমাকে ভালোবাসে, সবাই ভালো পায়, আমাকেও কি মার দিয়েছে। তৃণমূলের উপরে আঘাত করবে এমন শক্তি কার আছে? পুলিশ প্রশাসন থেকে সমস্ত ওদের ফেভারে। তারা আদৌ এই ঘটনার সাথে জড়িত না, তারা ঘটনাটা থামানোর জন্য গেছিল, অথচ উল্টে মার খেলো। ওখানে যে আমাদের প্রার্থী আছে, প্রার্থীর পক্ষে প্রবল হাওয়া, সেই হাওয়াটাকে নষ্ট করার জন্য ওরা জেতার জন্য এই চক্রান্ত করছে। মাওবাদী আতঙ্ক কাটিয়ে পুরুলিয়ায় বন দপ্তরের অফিস খুলল। 12 বছর পর বলরামপুরে বন দপ্তরের অফিস খুলে গেল।
2010 সালে ঘাটবেড়ার বন দপ্তরে অফিস বন্ধ করে দেয় মাওবাদীরা। এরপরে 12 বছর কেটে গিয়েছে। মাওবাদী আতঙ্ক কাটিয়ে বন দপ্তরের অফিস খুলল পুরুলিয়ায়। আমাদের এই অফিস 2010 সালে বন্ধ হয়েছিল, দিন নতুন করে আবার 2022 সালে চালু করা হচ্ছে। বিভিন্ন রকম ঘটনা ঘটেছিল, সেই জন্য তখন স্টাফরা থাকেনি। তবে যা শোনা গল্প, ওই ঘটনা ঘটেছিল, স্টাফদেরকে মারপিট করা হয়েছিল। আজ থেকে শুরু হয়ে যাবে। 20 জুলাই 2010 বন্ধ হয়েছিল এই বন দপ্তরের অফিস মাও আতঙ্কে। দীর্ঘ বছর পর আজ আবার নতুন করে তালা খুলল এই বন দপ্তরের অফিসের। এলাকার মানুষ খুশি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। কলকাতার গুরু সদয় রোডে ইসকন মন্দির আর সেই মন্দিরের জগন্নাথ দেবের স্নান যাত্রা। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। আমরা সেই স্নান যাত্রার ছবি দর্শকদের সামনে তুলে ধরছি, কিন্তু আজ কি কি সূচি রয়েছে সেখানে? শুরু হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। ইতিমধ্যেই কলকাতার ইসকন মন্দির অর্থাৎ মূল মন্দির যে অ্যালবার্ট রোডের মন্দির, সেখান থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সকালবেলায় নিয়ে আসা হয়েছে গুরু সদয় দপ্তর। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে না তোমার কথা। হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে আমরা ইসকনের জগন্নাথ দেবের স্নান যাত্রার ছবি তুলে ধরছি। গুরু সদয় রোডে নিয়ে আসা হয় জগন্নাথ দেবের মূর্তি এবং সেখানে স্নান যাত্রা। স্নানযাত্রা উৎসব শ্রীরামপুরের মাহেশেও 626 বছরের প্রাচীন রথযাত্রা। 3 বিগ্রহকে 28 ঘড়া গঙ্গা জল এবং 2 মণ দুধ দিয়ে স্নান করানো হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা কর্মকার। রানা, হ্যাঁ সমস্যা দেখো, মানে 2 বছর করোনা পরিস্থিতির জন্য এই স্নান যাত্রা স্থগিত রাখা হয়েছিল। কারণ গত 2 বছর ধরে কিন্তু ঠিক মন্দিরের গর্ভগৃহের পাশেই একটা অস্থায়ী মঞ্চের সেখানে 3 বিগ্রহকে স্নান করানো হয়েছিল। কিন্তু এবছর কোভিড পরিস্থিতি যখন মানে অনেকটাই লাগু হয়েছে, মাঠে আজকে এই স্নান যাত্রা উৎসব ছিল, তখন বহু ভক্ত কিন্তু সমাগম আজকে মানে হয়েছিল। মানে মাঠ প্রায় ভর্তি হয়ে গেছিল। তোমার মানে বলা যেতেই পারে যে যেহেতু 2 বছর এই যে জগন্নাথ দেবের যে স্নান যাত্রার যে চাক্ষুষ, সেটা কিন্তু আজকে মানে বহু ভক্ত কিন্তু উপলব্ধি করলো। এইখানে 28 ঘড়া গঙ্গা জল ও 1.5 মণ মানে দুধ দিয়ে মানে 3 বিগ্রহকে স্নান করানোর পর তাদের কিন্তু কম্বল মুড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহের মানে ভেতরে। সেখানে তাদের রাখা হবে, যেটা মানে ইতিহাসে কথিত আছে যে এই যে স্নান যাত্রার পরে কিন্তু 3 বিগ্রহে প্রচন্ড জ্বর আসে, কাঁপুনি দিয়ে এই জ্বর বন্ধ করার জন্য তোমার কম্বল মুড়ি রাখা হয়। বহুদিন বাদে যখন নবকলেবর উৎসব হয়, এই 3 বিগ্রহকে মন্দিরে মূল গর্ভগৃহে নিয়ে আসা হয়, তখন মানে চলে পুজো পাঠ। এই 15 দিন কিন্তু কোনো পুজো হবে না আচ্ছা এই মায়ের মন্দিরে। একদম, অনেক ধন্যবাদ রানা। নদিয়ার মায়াপুরের ইসকন মন্দির, সেখানেও স্নান যাত্রার অনুষ্ঠান। রাজাপুরের জগন্নাথ মন্দিরে উৎসবের মেজাজ। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা মহোৎসব, তার আবির্ভাব দিন ইসকনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়েছেন। কোভিডের কারণে গত 2 বছর সেভাবে পালন করা যায়নি, কিন্তু সমস্ত ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে এসেছেন। পুরীও সেজে উঠেছে। পুরীর জগন্নাথ মন্দিরেও স্নান যাত্রার উৎসব।
दर्शन प्राप्त करेंगे। अभी आप लोग दरवाजा के मंदिर में प्रवेश करते हैं। 108 करोड़ सुराशित जल स्नान मंडप से गुजर सकता है। ভবিষ্যতের রোডের ইসকন মন্দিরের স্নানযাত্রার ছবি দেখছি, তার পাশাপাশি মাহেশ 2 বছর বন্ধ ছিল করোনার জেরে। এবার মায়াপুর ইসকনের ছবি এবং তার পাশাপাশি পুরী, সেখানেও মহা সমারোহে স্নানযাত্রার উৎসব। চোখ রাখবো পরে খবরের দিকে। আজও থমথমে বেথুয়া ডহরে বন্ধ সমস্ত দোকানপাট, শুধুমাত্র হাতে গোনা কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর, জানতে চাইবো যে এই অবস্থা, নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া খোলা হচ্ছে না, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? যেহেতু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 3 দিনের ব্যবসা বন্ধ ডাক দেওয়া হয়েছিল, আজ তার দ্বিতীয় দিন। সেই নিয়ম মেনে কিন্তু ব্যবসাদাররা দোকান বন্ধ রেখেছেন। পুলিশ কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে এলাকায় পুলিশ টিকেটিং বসিয়েছে। এর পাশাপাশি উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা এলাকায় টহলদারি শুরু করেছেন এবং অন্য দিনের তুলনায় আজ কিন্তু আরো বেশি পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি যাতে গুজব না ছড়ায় সেই জন্য 144 ধারা যেমন জারি করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে রেডিও জেলার বিস্তীর্ণ এই এলাকা জুড়ে এবং আকাশীপাড়া থানা এলাকাতেও। এর পাশাপাশি 144 ধারা জারি রয়েছে। সাধারণ মানুষ কিন্তু বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছেন না, দোকানপাটও বন্ধ। তবে সাধারণ বাসিন্দা, বেসরকারি যারা সাধারণ বাসিন্দা, তারা কিন্তু চাইছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। আগে যেমন পরিস্থিতি ছিল সেরকম যাতে ফিরে আসে, তারা ভয়হাতে তার স্বাভাবিক জীবনযাত্রা করতে পারেন। তবে তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, এই মুহূর্তে যেটা ঘটেছে, জগন্নাথ সরকার রানাঘাটের সাংসদ তিনি বেতুয়া শহরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ কৃষ্ণনগরের পিডব্লিউডি মোড়ে চৌত্রিশ জাতীয় সড়কে তাকে আটকে দেয়। এখনো পর্যন্ত সেখানে পুলিশের সঙ্গে বচসা হয়। এরপরে জগন্নাথ সরকার জেলা শাসকের তাকে অভিযোগ জানাতে এখন তিনি সেখানেই আছেন। তবে জগন্নাথ সরকার দেশের যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি বহরমপুরে দলীয় কাজে যাচ্ছিলাম, পুলিশ আমাকে অন্যায়ভাবে বাধা দিয়েছে, এইভাবে একটি সাংসদ থেকে বাধা একদম এখনো পর্যন্ত থমথমে রয়েছে এলাকা। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তারা পুলিশ মোতায়েন রয়েছে বেশ কিছু জায়গায়, তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকান ছাড়া আর খোলা নেই। রাত থেকে টানা বৃষ্টি, জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ির একাধিক ওয়ার্ড। জাতীয় সড়কেও জল জমে গিয়েছে, বিপর্যস্ত জনজীবন। অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার ফলে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে ধূপগুড়ির একাধিক ওয়ার্ড। 11:30 নাগাদ এই শান্তিনিকেতন যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ এসে তারা পৌঁছান এবং সেখানেই তাকে এখন অবধি জিজ্ঞাসাবাদ চলছে। 8 জনের একটি টিম এবং তাতে মহিলা অফিসার রয়েছে। মূলত সিবিআই সূত্র থেকে যে প্রক্রিয়া যেটা জানা যাচ্ছে, যে জিজ্ঞাসাবাদের জন্য এই যে অনুপ মাঝি কয়লা পাচারকাণ্ডে যে কিনা মূল অভিযুক্ত অনুপ মাঝি, সেই টাকা বিভিন্ন হাত ঘুরে বিদেশের একটি ব্যাংককের একটি অ্যাকাউন্টে যায় এবং সেটি জানা যাচ্ছে সেটি কিন্তু রুজিরার অ্যাকাউন্ট এবং সেখানে এই টাকার যে এই বিভিন্ন হাত ঘুরে যে যাওয়া সেই বিষয়তেই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।